সবাইকে আজকে ক্লাসে আজকে পার্টস অফ স্পিচের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। যারা এই পর্বে একদমই নতুন তারা আমার চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখে আসতে পারো পার্টস অফ স্পিচ সম্পর্কে। এর আগে আরো 3টা ভিডিও দেওয়া হয়েছে, আজকে 4 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমার চ্যানেলে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে আসবে। আর পার্টস অফ স্পিচ বলে কথা নয়, এটা সম্পর্কে আমি এখন রুল চলছে, আমাদের নিয়ম চলছে। কয়দিন পরে ইনশাল্লাহ পার্টস অফ স্পিচের উপরে অনেক এক্সারসাইজমূলক ভিডিও নিয়ে আসবো। যদি কেউ ক্লাসগুলো নিয়মিত দেখো ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা ভিজিট করে আসো, ইনশাল্লাহ ভালো লাগবে। চলো আজকে দেখি পর্ব 4-এ কি আছে। আজকে পর্ব 4-এ আমি সাজিয়েছি ভার্বের আলোচনা দিয়ে। দেখি ভার্ব সম্পর্কে কি লিখেছি আমি। পার্টস অফ স্পিচ পার্ট 4-এ আছে প্রথমে ভার্ব। ভার্বকে আমার দৃষ্টিতে প্রথমে আমি 2 ভাগে ভাগ করেছি। ভার্ব অনেক প্রকার, ভার্ব তোমাদের ইনশাআল্লাহ অনেক প্রকারের ভার্ব শেখাবো। আজকে প্রথমে মনে রাখবা যে ভার্বকে আমি 2 ভাগে ভাগ করেছি। একটা আছে ফাইনাইট ভার্ব, একটা আছে নন ফাইনাইট ভার্ব। দেখো ফাইনাইট ভার্ব এর একটা নাম আছে কি প্রিন্সিপাল ভার্ব, আবার আছে কি মূল ভার্ব অথবা মেইন ভার্ব। আর আরেকটা ভাগ হয়েছে নন ফাইনাইট ভার্ব অথবা অসমাপিকা ক্রিয়া। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সমাপিকা। তাহলে একটা অসমাপিকা, একটা সমাপিকা। সমাপিকা কি অসমাপিকা কি আমরা ইনশাআল্লাহ একটু পরে বোঝাবো। আর এখান থেকেও আমার একটা প্রশ্ন কিছুদিন আগে আসছে, চাকরি পরীক্ষায় কখন কোত্থেকে আসবে তোমাকে ধরতে হবে, তোমাকে বুঝতে হবে। ইনশাআল্লাহ তুমি অবশ্যই পারবে। তারপর দেখি আমি আবার ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে কিন্তু মূল ভার্ব, আবার ফাইনাইট ভার্ব মানে তা, এবং মূল ভার্ব মানে তা মেইন ভার্ব। এগুলো অনেকগুলো নাম আছে, এই নামগুলো সব মনে রাখতে হবে, কারণ এখান থেকেও কিছু প্রশ্ন আসে যেগুলো নরমাল ইনশাআল্লাহ চাকরি পরীক্ষায়, যেমন প্রাইমারি শিক্ষক নিয়োগে আর নিম্ন যেগুলো আছে ক্যাটাগরি গ্রেড যত নিম্ন, সেখানে এইগুলো পরীক্ষা আসতে পারে যে মেইন ভার্বের আমার একটা নাম কি। এবার দেখো আমরা ফাইনাইট ভার্বকে 2 ভাগে ভাগ করেছি। একটা আছে ট্রানজিটিভ। এটা ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক্রিয়া। হ্যাঁ, সকর্মক্রিয়া কি অকর্মক্রিয়া কি সেটা অবশ্যই একটু পরে বোঝাচ্ছি, আগে জাস্ট আমি পরিচিতি দিচ্ছি তোমাদের। তাহলে ট্রানজিটিভ আর কি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে কি অকর্মক্রিয়া। এই অকর্মক আর সকর্মক কি আমরা একটু পরে জানবো। আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে একটু আগে জেনেছি যে ট্রানজিটিভ মানে সকর্মক, ইনট্রানজিটিভ মানে অকর্মক। সকর্মক কি অকর্মক কি একটু মনোযোগ দিয়ে সবাই দেখি এবং শুনি, ইনশাআল্লাহ পারবো। ট্রানজিটিভ ভার্ব বলেছি যে ভার্বের অবজেক্ট থাকে বা অবজেক্ট প্রয়োজন বোধ করে তাকে বলা হবে ট্রানজিটিভ। যে ভার্বের অবজেক্ট থাকে বা অবজেক্ট প্রয়োজন বোধ করে তাকে বলা হবে ট্রানজিটিভ। আমি আবারও বলছি, যে ভার্বের অবজেক্ট থাকে বা অবজেক্ট প্রয়োজন বোধ করে তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। এখন কিভাবে অবজেক্ট, অনেকে বলবে যে অবজেক্ট না থাকলে সেটা ইনট্রানজিটিভ। এটা ভুল তথ্য। আমি বারবার বলছি, প্রত্যেকটা কথা তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যে অবজেক্ট থাকে অথবা অবজেক্ট প্রয়োজন বোধ করে, এই কথা দুটো মনে রাখতে হবে তোমাকে। তারপর দেখো বিশেষ দ্রষ্টব্য বলেছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। অনেকে এটা গোলায় ফেলে যে অবজেক্ট কর্ম ক্রিয়া। সবাই এই দুটা জিনিস কিন্তু গোলায় ফেলায় যে কর্ম আর ক্রিয়া হয়তো দুটো একই জিনিস। মনে রাখবা, কর্ম মানে অবজেক্ট, কখনো কর্ম কখনো ক্রিয়া হবে না। কিন্তু কর্ম অবশ্যই অবজেক্ট, আর ক্রিয়া তো ক্রিয়াপদ, কোনো কাজ করাকে বলা হয় ক্রিয়াপদ, যাই কারো কাজে আসে। দেখো হি রিডস সে পড়ে। আর অবশ্যই আমরা যেহেতু ভার্বের অধ্যায় ক্লাস করেছি, ভার্ব তো আমরা জানি যে ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করাকে আমাদের ভার্ব বলা হবে নিঃসন্দেহে। এবার হি রিডস সে পড়ে। আচ্ছা দেখো এখানে অনেকে বলবে এটা ইনট্রানজিটিভ ভার্ব। অনেক বইতেও লেখা আছে 2-1 জায়গায়, এটা ভুল হবে। যদি অ্যাডমিশন বা চাকরি পরীক্ষার্থী হবে কেন লাগবে এটা হি রিডস সে পড়ে। এটা ইনট্রানজিটিভ হবে না, ট্রানজিটিভ হবে। দেখো সে পড়ে, কি পড়ে? মনের ভিতরে প্রশ্ন জাগছে যে পেপার পড়ে অথবা বই পড়ে অথবা নভেল পড়ে। তাহলে দেখো মনের ভিতরে প্রশ্ন জাগছে। আমি বলছিলাম যে ভার্বকে, ভার্ব আছে রিডস, এখানে ভার্বকে ভার্বের অবজেক্ট থাকে বা অবজেক্ট প্রয়োজন বোধ করে। পরে আবার বলেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ভার্বকে প্রশ্ন করে তো পড়ে, কি পড়ে? সেই পড়াটা বই আসছে মনে মনে, অথবা পেপারস আসছে, অথবা উপন্যাস, যা কিছু আসছে। যদি ভার্বের পরে যদি অবজেক্ট নাও থাকে, যদি মনের ভিতরে প্রশ্ন করলে কিছু চাই
নাউন বা প্রোনাউন, অবশ্যই অন্য কিছু হতে পারবে না, হয় নাউন না হয় প্রোনাউন। এই যে নাউন আছে পেপার, বুক, নভেল, এইগুলো যদি মনে মনে চাই তখন এটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা বারবার বলছি যে ভার্বকে প্রশ্ন করে পরে যদি কিছু চাই তাও সেটা ট্রানজিটিভ হয়ে যাবে। আর আমরা সাধারণত জানি দেখো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে কি বসে, অবজেক্ট। এই স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে, কারণ ইনট্রানজিটিভের সময় তোমাকে একটু গুলাই যাবে। মনে রাখতে হবে যে ভার্বটা সবসময় কার পরে থাকে, অবজেক্টে পড়ে। ভার্বটা কার পরে থাকে, অবজেক্টে পড়ে। তাহলে সে পড়ে, বই পড়ে, এখানে অবজেক্ট নাই, তারপর এটা ট্রানজিটিভ ভার্ব হবে। কেন? এই যে ভার্বকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করে আমাদের মনের ভিতরে কিছু চাচ্ছে, এই যে পেপার চাচ্ছে অথবা বুক চাচ্ছে অথবা নোভেল চাচ্ছে, যদি ভার্বের পরে কিছু মনের ভিতরে চাই তাও তখন সেটা ট্রানজিটিভ ভার্ব হবে। এবার আরেকটা কথা, হি রিডস এ বুক, এবার তো বুক অবজেক্ট দেওয়াই আছে, কি পড়ে, এই যে কি পড়ে, বই পড়ে, কি পড়ে, বই পড়ে। এবার বই অবজেক্ট দেওয়াই আছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট থাকলে তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব, তখন এটা রিডস এর ট্রানজিটিভ ভার্ব। হি প্লেস, আবারও সে খেলা করে, কি খেলা করে, ফুটবল, ক্রিকেট, এগুলো অবশ্যই হবে। মনের ভিতরে এই প্রশ্নটা জাগছে তোমাকে, সেটা অবশ্যই পরে আসছে। ভার্বের পরে যদি কোনো অবজেক্ট চাই, আর অবজেক্ট হতে হলে অবশ্যই নাউন বা প্রোনাউন লাগবে, তাহলে তখন এটা তখন কি হয়ে যাবে, আমাদের ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। কেন ট্রানজিটিভ ভার্ব হবে, বারবার বলছে, এখানে কনফিউশন মূলক প্রশ্ন। প্লেস কেন ট্রানজিটিভ ভার্ব হবে, কারণ সে খেলে, কি খেলে, ফুটবল, ক্রিকেট, যাই হোক, পরে কিছু চাচ্ছে, পরে যদি কোনো কিছু মনের ভিতরে চাই, এই যে ক্রিকেট চাচ্ছে মনের ভিতরে, ফুটবল চাচ্ছে, ব্যাডমিন্টন চাচ্ছে, এরকম চাইলেও তখন সেটাকে কি হয়ে যাবে, ট্রানজিটিভ ভার্ব। আর সেটা অবশ্যই পরে চাচ্ছে, এই ফরম্যাটটা মনে রাখতে হবে, এইটা এখানে ট্রানজিটিভ ভার্ব। এবার হি প্লেস ব্যাডমিন্টন, এবার তো অবজেক্ট দেওয়া আছে যে ব্যাডমিন্টন, কি খেলা করে, ব্যাডমিন্টন খেলে, কি খেলে, ব্যাডমিন্টন খেলে। এই যে অবজেক্ট দেওয়া আছে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি কিছু পাওয়া যায় তখন এই সেন্টেন্সের ভার্বটিকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। কি আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো অবজেক্ট পাওয়া যায় বা কর্ম পাওয়া যায় তাহলে ওই সেন্টেন্সের ভার্বটিকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে প্লেস কোন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, কারণ কি খেলে, ব্যাডমিন্টন খেলে। তাহলে দেখো আমরা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে খুব ভালোভাবে জেনেছি, আর আমার চলছে ভার্ব সম্পর্কে ক্লাস। ভার্ব অবশ্যই, ভার্ব অর্থই হচ্ছে কোনো কিছু কাজ করাকে ভার্ব বোঝায়। দেখি এবার ইনট্রানজিটিভ ভার্ব আমি বলছিলাম, আমি লিখেছিলাম পরিচিতিমূলক ক্লাসে যে অকর্মক্রিয়া, অকর্মক্রিয়াকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। এবার ইনট্রানজিটিভ ভার্ব বলছে ভার্বের অবজেক্ট থাকে না বা প্রয়োজন বোধ করে না। আর অবজেক্ট আমরা পাবো কিভাবে, আগেই বলে দিয়েছি, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর এই ফরম্যাটটা আমি আগেও লিখেছিলাম যে সাবজেক্টের পরপরই ভার্ব থাকে, তার পরপরই অবজেক্ট থাকে। অনেকে ভাববে যে এত সহজটা আবার লেখার কি দরকার ছিল। এই কথা হচ্ছে যে খেয়াল রাখো তোমরা যে এটা মনে রাখতে হবে যে ইংলিশে সাধারণত ভার্বের পরপর অবজেক্ট বসে। এবার দেখো এখানে পাখি ওড়ে, কি ওড়ে, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কি ওড়ে, পাখি ওড়ে, আমি তো অবজেক্ট পেয়ে গেছি, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব হবে। কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব কিন্তু আমাদের হবে না, ট্রানজিটিভ ভার্ব আমাদের হবে না। কেন হবে না, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, মানলাম কথাটা আমি, আর অবজেক্টটা অবশ্যই কি হতে হবে বলছিলাম যে ভার্বের পরে। কোথার পরে, এখানে অবজেক্টটা কি ভার্বের পরে আছে, এটা ভার্বের আগে আছে না, ওই জন্য এটাকে আমাদের ট্রানজিটিভ ভার্ব বলা যাবে না। এই ভার্বের কোনো অবজেক্ট পরে আসছেও না, এবং এর পরে কোনো অবজেক্ট লাগানো যাবে না, এর পরে কোনো অবজেক্ট লাগানো যাবে না, ওই জন্য তখন ফ্লাইজ হবে ইনট্রানজিটিভ ভার্ব। ফায়ার বার্নস, কি জ্বলে, আগুন জ্বলে, আবার দেখো আগুন কিন্তু আগে আছে, ভার্বের আগে যদি অবজেক্ট বসে যায় সেটাকে ট্রানজিটিভ বলা যাবে না, ইনট্রানজিটিভ বলতে হবে। তাহলে দেখো বার্নস এর পরেও কিন্তু আর কোনো অবজেক্ট নিয়ে আসা যাচ্ছে না, কোনো সুযোগই নাই এর পরে কোনো অবজেক্ট আমরা নিয়ে আসতে পারি। এবার নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা আসছে, আর নন ফাইনাইট ভার্ব কিন্তু অনেক আছে। নন ফাইনাইট ভার্ব গুলাও কিন্তু আবার ফাইনাইটও হতে পারে। আমি একটা কথা বলছি খেয়াল রাখো, এগুলা নন ফাইনাইট ভার্ব আবার কি হতে পারে বলো, ফাইনাইট ভার্ব হতে পারে, ফাইনাইট ভার্ব হতে পারে। নন ফাইনাইট ভার্ব গুলাও ফাইনাইট ভার্ব হতে পারে, দেখি কতটুকু শেখানো যায় আজকে। তো প্রথমে একটু আলোচনা এসেছে, দেখো নন ফাইনাইট ভার্বকে বিভিন্ন ভাগে ভাগ করেছি, এখানে কয়েকটা ভার্ব লিখেছি, আমি আরেকটু পর আরো লিখবো ইনশাআল্লাহ। দেখো প্রথমে লিখেছি আমরা বি ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বের মধ্যে প্রথমে কি আছে, বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ আর, বিং বিন। এটাকে আবার এগুলা কিন্তু আমি বলেছি যে নন ফাইনাইটও হয় আবার ফাইনাইট ভার্বও হতে পারে, কিভাবে হতে পারে সেটা একটু পরে আমি দেখাবো। আবার ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এবার মডাল অক্সিলিয়ারি ভার্ব, দেখো
এই অক্সিলিয়ারি বানানটা কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো আসে, অক্সিলিয়ারি বানানটা মনে রাখবা, ঠিক আছে। এবার দেখো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, ought to, used to, going to, had better, had rather, 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 would better, would rather, many, may, might, must, am to, is to, are to, was to, were to, have to, has to, had to। আরো কয়েকটা আছে এখানে বাদ পড়ে গেছে, তোমরা বিভিন্ন বইতে পারে দেখে নিও, আর এগুলো অবশ্যই তোমরা নোট করে নিবা। তাহলে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে এখনো শিখছি। আগে আমরা 4 পর্যন্ত লিখেছি, এবার দেখো লিখেছি জিরান, প্রেজেন্ট পার্টিসিপল আর ইনফিনিটিভ। আচ্ছা, জিরান আর প্রেজেন্ট পার্টিসিপল অনেকে এটাও লিখেছি ভার্বের সঙ্গে আইএনজি, এটাও লিখেছি ভার্বের সঙ্গে আইএনজি। এখানে কিন্তু আমি বেশি আলোচনা করছি না জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে, 4 থেকে 5 মিনিটের মধ্যেই, অথবা 2 মিনিটে, আমার মনে হয় সঠিক। ওখান থেকে ভিডিওটা দেখে আসা, আমার মনে হয় জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে। ওই জন্য এখানে জাস্ট অল্প একটু কথা বললাম, সেটা তুমি একটু মনে রাখো। তাহলে জিরান মানেও ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল বলতেও ভার্বের সাথে আইএনজি, আর ইনফিনিটিভ আমরা সবাই জানি 2 প্লাস ভার্বের 1, 2 প্লাস ভার্বের 1 ফর্ম, ভার্বের কোন ফর্ম? V1 ফর্ম। এবার দেখো আমি লিখেছি সুইমিং ইজ এ গুড হ্যাবিট। এখানে আমি আবারও বলছি, অনেকে এখানে প্রশ্ন করতে পারে, অনেকে এখানে তর্ক করতে পারে, আমি আগে থেকে বলে দিচ্ছি পণ্ডিতি ফলানোর দরকার নাই, যেখানে আমি জাস্ট অল্প একটু আলোচনা করলাম ক্লাসটা শেষ করার জন্য। কিন্তু এই জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমার প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। দেখো সুইমিং যখন মানে একটা আইএনজি যুক্ত ওয়ার্ড সেন্টেন্সের শুরুতেই বসবে, অর্থাৎ সাবজেক্ট বা নাউনের কাজ করবে, যখন দেখো আইএনজি যুক্ত ওয়ার্ড সেন্টেন্সের শুরুতেই বসবে এবং সেটি সাবজেক্ট অথবা নাউনের কাজ করবে, তখন সেটা জিরান হয়ে যাবে। এবার দেখো তাহলে এটা কি অ্যান্সার হবে? এটা হবে জিরান। কেন জিরান হবে আমি কিন্তু বলে দিয়েছি। এবার দেখো আই স এ ফ্লাইং কাইট, কাইট মানে কি? ঘুড়ি। ঘুড়ি কিন্তু নাউন, আর নাউনের আগে যা বসে তাই অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের আগে যা বসে তাই কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে ফ্লাইং যুক্ত আইএনজি যুক্ত ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ কাইট আছে ঘুড়ি, নাউন, নাউনের আগে যা বসে তাই কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে ফ্লাইং কি হবে? আমাদের অ্যাডজেক্টিভ। আর আমি বললাম যে প্রেজেন্ট পার্টিসিপল এটা ভার্বের সঙ্গে আইএনজি, যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করে আর এটা কাজ করে নাউনের, যখন এটা নাউনের কাজ করবে, আইএনজি যুক্ত ওয়ার্ড যখন নাউনের কাজ করবে তখন হবে আমাদের জিরান। আর যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা আমাদের হয়ে যাবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটা আমাদের কি হবে? পি পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। এটা আমাদের কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। এবার দেখো আই প্রপোজড হিম, আই প্রপোজড হিম টু গো। এবার দেখো টু গো, ভার্বের আগে যদি টু বসে সেটাকে বলা হবে ইনফিনিটিভ। এই সবগুলা কিন্তু আমরা ঠিক আছে কার মধ্যে? নন ফাইনাইট ভার্বের মধ্যে। আই প্রপোজড হিম টু গো, এখানে টু গো হবে কি হবে আমাদের? ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ। অর্থাৎ এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা চলছে, আমি কিছু উদাহরণ দিব, তোমরা উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবা, কখন নন ফাইনাইট হবে অথবা কখন ফাইনাইট ভার্ব হবে। আমরা কিছু উদাহরণ লিখেছি, উদাহরণগুলো দেখে এবার একটু বুঝি ভার্ব সম্পর্কে। আই এম এ বয়, দেখো আই হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব। আমি বলছিলাম যে নন ফাইনাইট গুলাও ফাইনাইট ভার্ব হতে পারে, কিভাবে সেটা দেখি আমরা। এম, এম কিন্তু আমরা নন ফাইনাইটের মধ্যে লিখছিলাম, কার মধ্যে লিখেছিলাম? নন ফাইনাইটের মধ্যে, কিন্তু এম কিন্তু এখানে নন ফাইনাইট হবে না। মনে রাখবো আমি যতগুলো নন ফাইনাইট ভার্ব লিখলাম ওগুলার পরে যদি কোনো মূল ভার্ব বসে, ওগুলার পরে যদি কোনো মূল ভার্ব বসে তাহলে ওইগুলো আমাদের হয়ে যাবে কি? নন ফাইনাইট। আর যদি মূল ভার্ব না থাকে তাহলে সেটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। দেখো দেখেন আই অ্যাম এ বয়, এর পরে কোনো ভার্ব আছে? এটা তো কোনো ভার্ব না, এটা হচ্ছে অবজেক্ট। এটা কি বলো? অবজেক্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট বলা যাবে। এটা কমপ্লিমেন্ট। যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয় তখন অবজেক্টকে কি বলতে হয়? কমপ্লিমেন্ট বলতে হয়। তাহলে এখানে অ্যাম কিন্তু আমাদের কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এবার খেয়াল রাখো আই অ্যাম রিডিং এ বুক। এবার দেখো যে এই যে নন ফাইনাইট অর্থাৎ অক্সিলারি ভার্ব কিন্তু একটা বসেছে, যদি এর পরে কোনো একটা মূল ভার্ব থাকে, এর পরে যদি কোনটা মূল ভার্ব থাকে তখন সেটাকে আবার নন ফাইনাইট বলা যাবে। কি বলা যাবে? নন ফাইনাইট। তাহলে আমরা কি শিখলাম? যে যদি এইগুলা আমি যে নন ফাইনাইট ভার্বগুলো লিখেছি কিছুক্ষণ আগে, ওগুলার পরে যদি কোনো মূল ভার্ব না থাকে তাহলে ওইটাই মূল ভার্ব, ওইটাকে ফাইনাইট ভার্ব বলা যাবে।
আর যদি এগুলোর পরে আরো কোনো মূল ভাব থাকে তখন সেটাকে বলা হবে নন ফাইনাইট। এবার হ্যাজ, হি হ্যাজ এ কাউ, এটাও কিন্তু ফাইনাইট। কেন তোমরা বলো? কারণ দেখো হ্যাজ এর পরে আর কোনো ভার্ব নাই, তাহলে এটা আমাদের হবে কি ফাইনাইট। এবার দেখো হ্যাজ হ্যাড এ কাউ, হি হ্যাজ হ্যাড এ কাউ। অনেকে বলে বাক্যটা ভুল আছে, বাক্যটা কিন্তু ভুল নাই। হি হচ্ছে সাবজেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে গেলে বাড়িতে কি আসবে? হ্যাভ অথবা হ্যাজ। এসেছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরটা কি মূল ভার্বের ভি3, এটা হ্যাভ এর ভি3। তাহলে কি হি হ্যাজ হ্যাড এ কাউ, তাহলে এই প্রথমটা এটা আছে আমাদের নন ফাইনাইট। কারণ আমি কি বললাম যে ওইগুলোর পরে যদি আরো কোনো ভার্ব থাকে, যে এগুলোর পরে আরেকটা ভার্ব আছে, আমি যেগুলো লিখলাম ওইগুলোর পরে অন্য কোনো ভার্ব থাকলে এটাকে বলা হবে নন ফাইনাইট। আবার এটাকে ফাইনাইট বলা হবে। কেন ফাইনাইট বলা হবে? দেখো এর পরে আর কোনো ভার্ব নাই, লায়ার তো ভার্ব না, লায়ার তো ভার্ব না, তাহলে এখানে ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার ওয়াজ এটা কিন্তু নন ফাইনাইট, এটা নন ফাইনাইট। পরে আরেকটা ভার্ব আছে, যখন পরে একটা ভার্ব থাকবে তখন আমি আবার বলি সকল নন ফাইনাইট ভার্বগুলোই আমাদের মূল ভাবে কাজ করবে যদি এগুলোর পরে কোনো আর ভার্ব না থাকে। আর যদি থাকে তখন সেটা কে যাবে? নন ফাইনাইট হয়ে যাবে। আমরা ভার্ব সম্পর্কে দেখছি ক্লাস, আর ভার্ব সম্পর্কে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি ভার্ব সম্পর্কে আর আলোচনা নিয়ে আসবো, কারণ এখানে আরো অনেক প্রকারের ভার্ব আছে যেগুলো এখন আলোচনা করা শেষ করা সম্ভব না। আমি ভার্ব সম্পর্কে স্পেসিফিক কিছু ভিডিও দিব, যে লিঙ্কিং ভার্ব, আমাদের পজিটিভ ভার্ব, আর অনেক প্রকারের প্রচুর ভার্ব আছে, ভার্বের কোনো শেষ নাই। ইনশাআল্লাহ আমরা সবসময় ক্লাস দিব, তোমরা দেখবা। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসবো। আর অবশ্যই পাশে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবার কাছে আমার রিকোয়েস্ট একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। তোমার একটা শেয়ারের বিনিময়ে হয়তো আমার অনেক উপকার হতে পারে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। ওই জন্য আমার প্লিজ রিকোয়েস্ট তোমার ভাবে রাখবা। দেখি এবার আমরা লিখেছি আরো কিছু ভার্ব সম্পর্কে জানি, আরো কিছু ভার্ব সম্পর্কে জানি। দেখো আমি লিখেছি কগনেট ভার্ব, যাকে বাংলায় বলা হয় সমধাতুজ ক্রিয়া। তোমরা এটা মনে হয় আগেই পড়েছো ক্লাস 9-10 সমধাতুজ ক্রিয়া, তখন বোঝনি। এরকম একটা সেন্টেন্স ছিল যে এমন ঘুম আর ঘুমায়ও না, এমন মরণ কে মরতে পারে, এমন সুখের মরণ কে মরতে পারে, এমন ঘুম আর ঘুমায়ও না, এগুলো সবকে বলা হয় সমধাতুজ ক্রিয়া। কেন বলা হয় আছে দেখিনি আমরা। দেখো স্লিপ, স্লিপ এর পাস্ট ফর্ম কি? স্লিপড। আবার দেখো স্লিপ অবজেক্ট, যে সেন্টেন্সের ভার্ব ও অবজেক্ট, আমি আবারও বলছি, যে সেন্টেন্সের ভার্ব ও অবজেক্ট, তাহলে কি বললাম? যে সেন্টেন্সের ভার্ব ও অবজেক্ট দেখতে একই রকম, সেই সেন্টেন্সের ভার্বকে বলা হবে কগনেট ভার্ব। কি বলা হবে? কগনেট ভার্ব। ড্রিম এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিমড, ড্রিমড আর সুইট ড্রিম। দেখো অবজেক্ট ও ভার্ব, ভার্ব ও অবজেক্ট দেখতে একই রকম, যে সেন্টেন্সের ভার্ব ও অবজেক্ট দেখতে একই রকম তাকে বলা হবে সমধাতুজ ক্রিয়া। ওই জন্য বলে যে এমন সুখের মরণ কে মরতে পারে। দেখো মরণ আবার কে মরতে পারে, এমন ঘুম ঘুমায়ও না, ঘুম আবার ঘুমায়ও না। অবজেক্ট এবং ভার্ব যখন দেখতে একই রকম হয় তাকে বলা হবে সমধাতুজ ক্রিয়া অথবা কগনেট ভার্ব। এবার দেখো ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব বলতে কি বোঝায়? যে ভার্ব দুইটি অবজেক্ট গ্রহণ করে। এখন যদি অবজেক্ট যদি তুমি না বোঝো, সেখানে আমার কিছু বলা নেই, তারপরে মনে রাখতে হবে অবজেক্টগুলো দেখতে আমার ভিডিও কিছু দেওয়া আছে, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, সবগুলো দেখে নিবা। যাক, যে ভার্বের দুইটি অবজেক্ট গ্রহণ করে, এটা আমরা সাধারণত জানি, যে ভার্বের দুইটি অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন দেখো উই কল্ড হিম, দেখো হিম কিন্তু একটা অবজেক্ট, আবার এ লায়ার একটা অবজেক্ট। যখন একটা ভার্বের দুইটা, এখানে ভার্ব আছে কল্ড, এই কয়টি অবজেক্ট গ্রহণ করেছে? এক, আবার একটা অবজেক্ট। কয়টি অবজেক্ট গ্রহণ করেছে? দুইটা। যখন একটা ভার্ব দুইটা অবজেক্ট গ্রহণ করবে তখন সেই ভার্বটিকে বলা হবে কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। উই ইলেক্টেড হিম এ চেয়ারম্যান, একটা অবজেক্ট দুইটা অবজেক্ট। যখন একটা ভার্বে দুইটা অবজেক্ট গ্রহণ করবে তাকে বলা হবে কি? ফ্যাক্টিটিভ ভার্ব। আমি লিঙ্কিং ভার্ব দিয়ে এই পর্ব শেষ করতে যাচ্ছি, তবে লিঙ্কিং ভার্বের আলোচনা কিন্তু এতটুকু পড়লে হবে না। আমি লিঙ্কিং ভার্ব, আরো গ্রুপ ভার্ব বলো, যাই হোক পজিটিভ ভার্ব বলো, ভার্ব অনেক প্রকার আছে। আমি ইনশাআল্লাহ ভার্ব সম্পর্কে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাআল্লাহ তোমার ভার্ব সম্পর্কে, ভার্ব না পার্টস অফ স্পিচ সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা আসবে ইনশাআল্লাহ। এবার দেখি লিঙ্কিং ভার্ব। am, is, are, was, were, appear, become, feel, taste, start, stay, sound, smell, sweet, look, see, remain, feel, go, grow, go। তুমি যেভাবে বুঝতে পারো তোমাকে শেয়ার মনে রাখতে হবে। আমি এভাবে মনে রাখতে পারি তাই এভাবে লিখেছি। আমি আবার বলি am, is, are, was, were, appear, become, feel, taste, start, stay, sound, smell, sweet, এইগুলো তোমাকে মনে রাখতে হবে। তারপরে সুইট আর লুক, সি, রিমেইন, ফিল, গ্রো, গো। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে মনে রাখবা।
এগুলো সবকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর এই যে বিশেষ দ্রষ্টব্য একটা কথা লিখেছেন এখানে, এটা বেশি ইম্পর্টেন্ট। আর লিঙ্কিং ভার্বের সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। লিঙ্কিং ভার্ব, পজিটিভ ভার্ব সম্পর্কে নিয়ে আসছি, তোমরা অবশ্যই পাশে থাকো এবং দেখতে থাকো। এবার দেখো, আর বিশেষ দ্রষ্টব্য লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ আর নাউন। এটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুব ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন বারবার বলছি যে লিঙ্কিং ভার্বের পরে এটা ভিভিআই বলা যাবে, ভিভিআই। এখান থেকে অনেক প্রশ্ন আসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ও নাউন বসে। আরো একটা কথা ইনশাআল্লাহ বলছি, একটু পরে দেখতে থাকো। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ আর কি বললাম, নাউন বসে। এক্সাম্পল দেখো, হি বিকেম এ পলিটিশিয়ান। পলিটিশিয়ান মানে কি, রাজনীতিবিদ, তাহলে অবশ্যই নাউন। এখানে বিকেম কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব। এই যে বিকাম আছে, বিকেম এর পাস্ট ফর্ম বিকেম, তাহলে বিকেম লিঙ্কিং ভার্ব। এবার আমি বললাম কি নাউন বসে, এটা মিলেছে। এবার অ্যাডজেক্টিভ, হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি। তাহলে সুইট তো অবশ্যই অ্যাডজেক্টিভ, সুইটটা কি বলো, অ্যাডজেক্টিভ। সুইটটা কি অ্যাডজেক্টিভ, তাহলে আজকে কি বললাম যে লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ হবে, তাহলে টেস্ট হবে কি, লিঙ্কিং ভার্ব। এবার দেখো, দা বয় ওয়েন্ট ম্যাড। অনেকে বলবে এখানে তো ওয়েন্ট ছিল না, এই যে গো ছিল, গো ছিল, গো এর পাস্ট ফর্ম কি হয়, ওয়েন্ট। যাই গো থেকে তো এটা আসছে, তাহলে গো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি কি বসে বললাম, মেইন কথা নাউন এবং অ্যাডজেক্টিভ বসে। দেখো ম্যাড কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এখানে আমাদের ওয়েন্ট কোন ভার্ব হবে, এই ওয়েন্টটাও আমাদের হবে আছে লিঙ্কিং ভার্ব। ওয়েন্টটাও আমাদের কি হবে, লিঙ্কিং ভার্ব। দেখতে থাকো, লিঙ্কিং ভার্ব সম্পর্কে মজাদার দুটো উদাহরণ লিখেছি, খুবই মজার উদাহরণ। দেখো তোমরা, লিখেছি লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম আসে, এই কথাটাও ইম্পর্টেন্ট, এটাও ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে লিঙ্কিং ভার্বের পরে কোন ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম। আর সাবজেক্টিভ ফর্ম কি, অবজেক্টিভ ফর্ম কি, আমরা প্রোনাউনের ক্লাসে এগুলো করিয়েছি। যারা পর্ব 2 এখনো দেখোনি তারা দেখে আসতে পারো। দেখো, ইটস অনলি মি, ইটস অনলি মি নাকি ইটস অনলি আই হবে। এটা তোমরা মাঝে মাঝে অনেকে দেখো, তোমাদের বন্ধু বা ফেসবুকে যদি সিঙ্গেল পিকচার আপলোড করে থাকে তখন লিখে থাকেন যে ইটস অনলি মি। এটা সম্পূর্ণ ভুল গ্রামার। মি হবে না, মি কাটা, মি হবে না, হবে কি ইটস অনলি আই। কারণ এই যে ইটস মানে কি, এখানে ইট ইজ বোঝাচ্ছে, ইটস মানে কি, ইট ইজ বোঝাচ্ছে। আমরা জানি কি অ্যাম, ইজ আর ওয়াজ আর, এগুলা কি লিঙ্কিং ভার্ব। আর আমি এখানে লিখেছি লিঙ্কিং ভার্বের পরে কোন ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এখানে মি না হয়ে আমাদের কি হবে, আই হবে। এইটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার দেখো, ইট ইজ, আবার ইজ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। ইট ইজ হি হু ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে হি আছে, সাবজেক্টিভ ফর্ম বসবে। আজকে এখানে ভিডিও শেষ করছি। যদি তোমাদের কারো ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে জানিয়ে দাও যে এখানে সুন্দর ইংলিশ ক্লাস করলাম, অবশ্যই তোমারও ভালো লাগবে, করে দেখো। আর যদি এখানে কোনো উপকার হয় অবশ্যই আমি তোমাদের কাছে চরম কৃতজ্ঞ থাকবো। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর লাইক এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে চাপ দিয়ে রাখো, যেন প্রত্যেকটা ভিডিও আমি দেওয়ার সাথে সাথে সবার আগে তুমি পেয়ে যাও। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।